দেখি দিদি, আমি যা পারার আমি যেভাবে পারার ঠিক করে দেবো, ঠিক আছে? আমার কাছে ঠিক আছে। এই জিনিসটা ঠিক আছে। এই যে ছবিটা কতটা মর্মান্তিক বলুন তো। একটা সাধারণ বিষয়, এসআইআর এর তালিকায় অনেকের নাম বাতিল হয়েছে, আবার অনেকের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। রাজ্যের মন্ত্রী, শুধু রাজ্যের কেন বলবো, আমাদের এই উত্তর দিনাজপুরের মাটিরই একজন মানুষ, উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক গোলাম রব্বানী, তার নামও কিন্তু বিচারাধীনের তালিকায় গেছে। তার মানে বিষয়টা একবার ভাবুন, আপনার আমার মতো কত সাধারণ মানুষ, তাদের নাম এই তালিকা থেকে বাদ গেছে। সে তো হতেই পারে, একটা বড় একটা প্রক্রিয়া, সেখানে হয়তো কারোর নাম বাদ গেছে, তাদের নাম তোলার জন্য হয়তো একটা নতুন পদ্ধতি আসছে, কোনো না কোনো পরিস্থিতিতে হয়তো কমিশন সেটা অন্যভাবে দেখবে। কিন্তু সবাই কি এই জিনিসটা মেনে নিতে পারছেন? হয়তো না। আর যে কারণেই বাংলায় এই এসআইআর আতঙ্কে, যখন এসআইআর শুরু হয়েছিল সেই আতঙ্কে অনেকে এই পৃথিবী ছেড়েই চলে গিয়েছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন। আবার কেউ কেউ এই তালিকা প্রকাশের পর সেই রাস্তা বেছে নিতে বাধ্য হচ্ছেন, যেমনটা উত্তর দিনাজপুরের চোপড়ার বিক্রম সিংহ। তার ফুটফুটে একটা ছোট সন্তান ফেলে, পরিবার ফেলে তিনি ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি, পরিবারের অভিযোগ। পরিবারের কি অভিযোগ? যে না, মাফিপাড়ার, চোপড়ার দাসপাড়ার মাফিপাড়া গ্রামের বাসিন্দা এই বিক্রম সিংহ, তার নামের তালিকায়, মানে চূড়ান্ত তালিকায় তার নামের পাশে ডিলিটেড লেখা দেখে অবসাদে ভুগছিলেন, আর তাতেই তিনি আত্মঘাতী হন, আত্মহননের পথ বেছে নেন বলে দাবি। কিন্তু এ তো গেল একটা মর্মান্তিক পরিণতির কাহিনী। আর এখান থেকেই ঠিক যেন শেষ থেকে শুরু বলা হয় না, যে শেষ থেকে শুরু, ঠিক সেই শেষ থেকেই যেন একজনের শেষ থেকে রাজনীতি তার খেলা শুরু করে দিল। সেই রবি ঠাকুরের যে গানটা এই প্রসঙ্গে কিন্তু মনে পড়ে যাচ্ছে, তোমার হলো শুরু আমার হলো সারা। একটা মানুষ সে যখন অবসাদে ভুগে, যদি পরিবারের লোকের কথা মেনে নিই, সে যখন অবসাদে ভুগে একটা করুণ পরিণতি, একটা মর্মান্তিক পরিণতি নিজের জীবনের জন্য বেছে নিতে বাধ্য হচ্ছে, ঠিক সেই সময় রাজনীতি তার খেলা দেখানো শুরু করলো, তার কাজ শুরু করলো। ইতিমধ্যেই চোপড়ার বিধায়কের প্রতিনিধি হিসেবে তৃণমূল নেতা প্রীতি রঞ্জন ঘোষ, তিনি এই মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন, তার বাড়িতে পৌঁছে যান। তার পরিবারে অনেকেই রয়েছেন, তার ছোট সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে, বিক্রমবাবুর ভাই বা দাদা তারা রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এটা তো হবেই, এমনকি সরকারিভাবে বা দলীয়ভাবে যেভাবেই হোক কিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। মানে সবটা মিলিয়ে কিন্তু একটা বোঝা যাচ্ছে, যখন এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, যখন প্রচুর মানুষের নাম বাদ যাওয়া নিয়ে খোদ সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যখন দেশ উত্তাল হয়ে যাচ্ছে বাংলার এই এসআইআরের কাণ্ড দেখে, তখন ঠিক চোপড়ায় এই যে ঘটনা চলছে, এই যে একটা নতুন খেলা শুরু হলো, তা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে
বেশ খানিকটা এগিয়ে দিল এই বিক্রম সিংহের মৃত্যু, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই চোপড়ায় এসআইআরে নাম বাতিল হয়ে যাওয়ায় বিক্রমবাবুর অভিযোগের মৃত্যুর যে অভিযোগ সেটাকে কেন্দ্র করে। সবটা মিলিয়ে এখন রাজ্য রাজনীতি যখন উত্তাল, ঠিক সে সময় যেন আগুনে ঘি ঢালার কাজটা করলেন চোপড়ার তৃণমূল নেতারা, বিশেষ করে প্রীতিরঞ্জন ঘোষ। তিনি কিন্তু সেই বাড়িতে গিয়ে এই পরিবারের পাশে থাকা বা পরিবারকে কিছু আর্থিক সাহায্য বা অন্যরকম সব রকমের সাহায্যের কথা বললেন। দুয়ারে ভোট, দুয়ারে ভোট, একেবারে ভোট কিন্তু কড়া নাড়ছে, দোরগোড়ায় ভোট চলে এসেছে। তাই এই ধরনের এসআইআরে মৃত্যু হোক বা এসআইআরে কারোর নাম বিচারাধীনে থাক বা এসআইআরে নাম ডিলিট হোক, এ সমস্ত নিয়ে রাজ্যের শাসক দল তারা রাজনীতির ডঙ্কা বাজিয়ে দিয়েছে, তারা প্রতিবাদে সরব হয়েছে। কিন্তু রাজনীতি তো থাকবেই, যেহেতু ভোট চলে এসেছে। কিন্তু একটা মানুষ যে তার সংসার ছেড়ে তার সমস্ত এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেল, তার এই পরিবারটার কি হবে বলুন তো? তার এই ছোট্ট সন্তান, তার স্ত্রী বা অন্যান্য যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের কি হবে? না, এটা যদি নির্বাচনের আগে না হয়ে যদি আরও কিছুদিন আগে হতো, তবে কি নেতাবাবুরা তারা এইভাবে পাশে থাকতেন? সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। হয়তো শাসক দল তৃণমূল কংগ্রেস, বর্তমান রাজ্যের শাসক দল, তারা প্রথম দিন থেকেই এই এসআইআরের বিরুদ্ধাচরণ করেছে এবং এসআইআর নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প তৈরি করে শাসক দল তৃণমূল কংগ্রেসকে দেখা গিয়েছে মানুষের পাশে দাঁড়াতে এবং মানুষকে এই বিষয়ে সচেতন করতে সহযোগিতা করতে। অন্যদিকে সিএ ক্যাম্প বা সিএ সহায়তা কেন্দ্র খুলেছিল বিজেপি, খুলেছিল বলবো কেন, এখনও সিএর যে ক্যাম্প বা শিবির তা কিন্তু খোলা রয়েছে বিজেপির তরফে। অন্যদিকে বাম বা কংগ্রেস, তারা কিন্তু শুধু এসআইআর নয়, এসআইআর কেন, এসআইআরে কারোর নাম যাতে বাদ না যায়, বিশেষ করে বৈধ ভোটার তার নাম যাতে বাদ না যায়, এই সমস্ত বিষয় কিন্তু তারাও সরব হয়েছে। বলতে গেলে তৃণমূল, বাম, কংগ্রেস সহ বিজেপি বিরোধী বা অবিজেপি রাজনৈতিক দলগুলো বাংলার ক্ষেত্রে তারা কিন্তু এই প্রক্রিয়ার বিরুদ্ধাচরণ একদিকে বললে ভুল বলা হবে, কিন্তু এর বিরুদ্ধাচরণ সরাসরি না করে বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই বিষয়ে তারা সরব হয়েছিলেন। কিন্তু একটা কথা কিন্তু সঠিক, এই যে বিক্রম সিংহের মতো যারা রয়েছেন, যাদের নাম ভোটার তালিকা মানে চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে, তারা কেন এইভাবে আত্মহননের পথ বেছে নিচ্ছেন? যদি পরিবারের কথা ঠিক হয় যে তিনি আত্মহত্যা করেছেন। আচ্ছা বলুন তো, বিগত বেশ কয়েক বছর ধরে এই 40, 45 বা 55 বছরের মানুষগুলো তারা ভোট দিয়ে আসছেন, কখনো লোকসভা, কখনো আগের বিধানসভা বা তার আগেও বেশ কিছু ক্ষেত্রে আপনার ধরুন পঞ্চায়েত বা পুরসভা। সেই লোকগুলোর ভোটেই তো আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা পুরসভার চেয়ারম্যান বা ধরুন পঞ্চায়েতের মেম্বার বা প্রধান। তাহলে সেই ক্ষেত্রে একজন বৈধ ভোটার, তার যদি নাম বাদ গিয়ে থাকে, তাহলে সেই যে যিনি ভোটে জিতে জনপ্রতিনিধি হচ্ছেন, তার সেই জায়গাটা কি, তার সেই আসনটা কি কোনোভাবে প্রশ্নের মুখে পড়ছে না? একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। 2014 সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর কেন তাহলে ভোটার তালিকা সংশোধনের জন্য এত তোড়জোড় করলো না? তাহলে হয়তো এত প্রাণ এভাবে চলে যেত না। আমরা শুধু একটা জিনিস জানতে চাই,
রাজনীতিবিদরা রাজনীতি করবেন, যেহেতু ভোট আসছে, অনেক অনেক ফুলের লড়াই হবে, অনেক কাস্তে হাতুড়ি তারা বা হাত অনেক কিছু নিয়ে কিন্তু লড়াই চলবে। কিন্তু এই মানুষগুলো যারা একদিন ভোট দিয়েছে, আমরা যারা আপনাদের ভোট দিয়েছি, সেই নেতাবাবুরা আপনারা কি সঠিকভাবে আমাদের পরিচর্যা করবেন না? কারণ আমরাই কিন্তু 5 বছর বাদে বাদে আপনাদের পরিচর্যা করি, তাই আপনারা সেই আসনটায় বসতে পারেন। তাই এখন কিন্তু ভাবার সময় এসেছে। এইভাবে আর মৃত্যু নয়, এবারে বৈধ ভোটার যারা কোনো প্রযুক্তিগত দোষ বা প্রশাসনিক কোনো খামতি যাই থাকুক, সেটা সংশোধনের সময় এসেছে, আর হাতে সময় নেই। কারণ কমিশনকেও আরও মানবিকভাবে, মানবিক দৃষ্টিতে দেখা উচিত। আর কবে মানবিক হবেন আপনারা? আমরা চাই না আর কোনো মৃত্যু। কিন্তু এই মৃত্যু, এই যে বিক্রম সিংহের মৃত্যু, যা রাজনীতির গোড়ায় কিন্তু আরও বেশি করে সার দিয়ে গেল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তার বাড়িতে পৌঁছে গেল। তার বাড়িতে ঢুকে, তার বাড়িতে বসে রীতিমতো নানা কিছু প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়ে এলো। আর তাতে কিন্তু রাজনীতির ময়দান যথেষ্ট উত্তপ্ত। বিজেপি বা কংগ্রেস বা সিপিএম তারাও কিন্তু নাছোড়বান্দা। তৃণমূলের সেই পাশে থাকার বার্তা দিয়ে আসাটাকে মোটেও ভালো নজরে দেখছেন না বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, বিশেষত বিজেপি। তারা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই বিষয় নিয়ে একেবারে আক্রমণ শানাতে কোনো রকম দেরি করে। সবার বক্তব্য শোনাবো, তবে প্রথমেই শোনাবো তৃণমূল কংগ্রেসের প্রীতিরঞ্জন ঘোষ। তিনি এই বিক্রম সিংহের পরিবারকে কি বললেন, কি প্রতিশ্রুতি দিলেন, প্রথমে শুনুন। এর একটাই কর্তব্য, মামাটি মানুষের সরকারের, যে সাধারণ লোকের পাশে থাকার দায়িত্ব আমাদের দিয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে দেখছেন যে বলেও দিয়েছে, ডিক্লারেশন দিয়েছেন যে একজন ডিলিটেড হয়ে গেল, যে বিগত দিনেও প্রতিটি ভোট দিয়েছে, এইবার হঠাৎ করে তার নাম ডিলিট হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে উনি আত্মহত্যা করেছেন, কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরাও বলেছি, নির্বাচন আয়োগ যেটা করেছে, বিভিন্ন জায়গায় আন্ডার জুডিকশনে আছে, কারো কারো ডিলিট করে দিয়েছে। এইসবের জন্য সাধারণ মানুষ একদম ব্যতিব্যস্ত এবং চিন্তিত মগ্নে। আজকে যে বিক্রম সিং এখানটায় আজকে একটা পরিবার, একটা ছোট ছোট বাচ্চাকে রেখে যেভাবে চলে গেলেন, এর থেকে তো বেদনাজনক আর কিছু হতে পারে না। কিন্তু এটার জন্য আমরা সম্পূর্ণ দায়ী করব নির্বাচন আয়োগকে এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার আছে তাদের বঞ্চনা। এবং সারা পশ্চিমবাংলার মানুষ, প্রায় দেখছেন আমাদের চোপড়া ব্লক আন্ডার জুডিকশানে প্রায় 67,000 আন্ডার জুডিকশানে আছেন। তার মধ্যে কিছু কিছু প্রসেস চলছে একদম ধীর পর্যায়ে, মানে নগণ্যই বলা চলে আর কি। তো এটা নিয়ে আমরাও খুব চিন্তিত আছি, কারণ কী করবেন জানা নাই। এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কালকে যেগুলো ভিডিওগ্রাফিকের মাধ্যমে এবং সাধারণ থেকে যেভাবে বক্তৃতা নিয়ে সব পাঠিয়ে দিয়েছে, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন এবং পরিবারের প্রতি যে সমবেদনা জানানোর জন্য আজকে এখানে উপস্থিত হলাম। দেখে এত এত কচি কচি বাচ্চা আজকে পিতৃহারা হলো, এটার জন্য তো আমরা টোটালটাই নির্বাচন আয়োগকে দায়ী করব। হ্যাঁ, বিচার সবাই তো, আমরা তো বলছি ওনাদের থেকে আমাদের দায়িত্বটা বেশি। বিচারাধীন আছেন, আমাদেরও তো দায়িত্ব আছে। আজকে আমি ভোট দিতে পারবো, আমার ভাই পাশে ভোট দিতে পারবো না বিচারাধীন, এটা তো ঠিক নয়। যেহেতু কন্টিনিউয়াস আমরা ভোট দিতেছি, আমরা তার উড়ে আসিনি। এরপরে আমরা বিভিন্ন ধরনের ভোট দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, লোকসভা ভোট দিয়েছি, বিধানসভা ভোট দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে এবার দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে নো ম্যাকিং, তারপরে হচ্ছে আন্ডার জুডিকশন, তারপরে হচ্ছে আপনার ওটা কি লজিক্যাল ডিস্টারবেন্স যেটা চলছে, এই সবগুলো নিয়ে মানুষকে হয়রানি একদম ব্যতিব্যস্ত করে ফেলেছে। এটা টোটালটাই নির্বাচন কমিশনকে আমরা দায়ী করছি। এবং আমাদের এর জন্য মাননীয় মমতা ব্যানার্জি ধর্মতলার যে বুকে আপনারা দেখছেন, ধর্মতলায় উনি ধর্নায় মঞ্চে বসে বিভিন্ন রকম বক্তৃতার মাধ্যমে মানুষকে বোঝাচ্ছেন, সাধারণ মানুষকে হয়রানি করার জন্য
যাতে নির্বাচন কমিশনার থেকে নির্বাচন আয়োগ থেকে বাঁচা যায়, সেই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে বসে আছেন। আমরা রাজ্য সরকারে বলছি যেভাবে হোক নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং বিধায়ক সাহেবের নজর আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা আমাদের যার উপরে আমরা ভরসা করেছিলি, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো দেখছেন কালকে অলরেডি করে দিয়েছেন, নিউজে করেও দিয়েছেন যে বিক্রম সিংহর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং বিভিন্ন রকম সরকারি আয়োগরাও বিক্রম সিংহের বাড়িতে আসবেন। আমি আজকে প্রতিনিধি হিসাবে যে আমরা সাধারণ মানুষের পাশে থাকি, সেই জন্য আজকে আসলাম সমবেদনা জানানোর জন্য। দেখলেন তো তৃণমূল নেতা তিনি ঠিক কি বললেন। একেবারে বিষয়টা কিন্তু পৌঁছে গিয়েছে একদম শীর্ষ নেতৃত্ব পর্যন্ত। তিনি একাধিকবার তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দুজনের কথা বললেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু একাধিকবার এই বিক্রম সিংহের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং এটা নিয়ে যে বিস্তর একটা আরও বড় আলোড়ন, আরও বড় একটা আন্দোলন সংগঠিত হতে চলেছে, সেই বিষয়টাও কিন্তু মোটামুটি স্পষ্ট হয়ে গেল এই তৃণমূল নেতার বক্তব্যে। তবে যাই হোক, বিষয়টা যখন চোপড়ার বিষয়, তখন কিন্তু মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তিনি বর্তমানে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে রয়েছেন। বিধায়ক হামিদুল রহমান, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ রয়েছে, যা নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছে বারংবার। অভিযোগ আমার নয়, আপনার নয়, অভিযোগটা কিন্তু বিরোধীদের। আর স্বাভাবিক, এই অভিযোগের মধ্যেই যখন এই ধরনের ঘটনা ঘটছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে একটু বেশি মাইলেজ পাবে, এটা কিন্তু স্বাভাবিক। আর যা বুঝেই ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে কিন্তু তেড়ে ফুঁড়ে নেমে পড়েছে প্রধান বিরোধী দল বিজেপি বা হাত শিবির কংগ্রেসও। তবে এই যে তৃণমূল নেতার বাড়িতে যাওয়া আর পরিবারকে এই যে বার্তা দেওয়া, তার প্রেক্ষিতে এই বিক্রম সিংহের পরিবারের লোক তারা কি বলছেন, তাদের বক্তব্য শুনুন এবার। বিক্রমবাবুর ভাই কি বললেন। আমাদের প্রতি সংবেদনশীল জানিয়েছেন ওনার পক্ষ থেকে। হ্যাঁ, আমরাও সত্যি ধন্যবাদ, উনি আসছেন আমাদের পরিবারে, যে সংবেদনা দিয়েছে তাতে আমরা সত্যি গর্ববোধ করি যে না, তিনি আসেন, আমাদের আশ্বাস তো দিয়েছেন, সে ওনার একটা ব্যক্তিগত ব্যাপার, আসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই আর কি। ওনার ফ্যামিলি বর্তমান 3 জন সদস্য রয়েছে, উনি নিয়ে 4 জন ছিলেন, তো উনি তো চলে গেছেন। হ্যাঁ, এখন 3 জন আছে আর কি। মানে আর্নিং মেম্বার তো কেউ নেই পরিবারে, ওনার পরিবারে আর্নিং মেম্বার কেউ নেই, শুধু 2টা বাচ্চা আছে আর বৌদিটা তেমন কোনো কাজ জানে না। একটা বাচ্চার 10 বছর আর একটা 5 বছর বয়স। হ্যাঁ, এটাই তো সত্যি, এখন কি করে যে সংসার চলবে এটা আর কি, আমরা চিন্তিত আছি। এখন পরিবারে এখন যে আর্নিং মেম্বার ছিল সেই নেই, এখন কি করে খাবে সেরকম তো কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি রাজ্য সরকারের কাছ থেকে আপিল করেছি, এটা আপনারা জানেন। আর রাজ্য সরকারের কাছে আপিল করেছি যে কোনো একটা যদি কর্মসংস্থান দেওয়া হয়, তাহলে পরিবারটা হয়তো ওনার পায়ে দাঁড়িয়ে চলতে পারবে, আর নাহলে পরিবার সম্পূর্ণ অচল হয়ে যাবে। হ্যাঁ, আমার নাম কৈলাস সিংহ। পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তি ছিলেন এই বিক্রম সিংহ। তাহলে এই ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, তার জন্য আবেদন করেছিলেন, এবং তার আবেদনে সাড়া দিয়ে হয়তো তৃণমূল কংগ্রেসের নেতারা, মানে বিধায়কের প্রতিনিধি হিসেবে তারা গিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিলেন। মানে সবটার মধ্যে যদি একটু রাজনীতির অঙ্ক খোঁজা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটাই, যেই চোপড়ায়, এই দাসপাড়ায়, এই গ্রামে যে বিক্রম সিংহের মৃত্যু, সেই মৃত্যু নিয়ে রাজনীতি যখন সপ্তমে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের এই তার বাড়িতে যাওয়া, যাতে কিন্তু একটা
বড় মাইলেজ পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কারণ যখন তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো খোদ এই এসআইআরের যে ডিলিটেড বা যেটাই বলুন বিচারাধীন বিষয়, এই সমস্ত নিয়ে যখন তিনি আন্দোলন করছেন, ঠিক সেই সময় ওই যে প্রথমেই বলেছিলাম না, আগুনের ওপর ঘি দেওয়ার মতো বিক্রম সিংহের মৃত্যু, আর তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা বড় জায়গা করে নিচ্ছে রাজনীতির ময়দানে, সেটা কিন্তু মোটামুটিভাবে আঁচ করতে পেরেছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আর তাতেই তেরে ফুরে ইতিমধ্যেই বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এবারে দেখুন ওই এলাকার যারা বিজেপি নেতারা রয়েছেন, এই বিষয়ে যারা জেলার বিজেপি নেতারা রয়েছেন, তারা কি বলছেন দেখুন। বিজেপির মানে গেরুয়া শিবিরের নেতারা এ নিয়ে কিভাবে কি কটাক্ষ করছেন শাসক দলকে দেখুন। আজকে গতকাল চোপড়ায় দাসপুরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, মাঠপিপাড়ার বাসিন্দা বিক্রম সিং ওই ভোটার তালিকায় ডিলিট থাকায় দীর্ঘদিন কয়েকদিন ছিল, গত তিনি সুসাইড করেছেন। কী বলবেন? প্রথম কথা, ভোটার তালিকায় যাদের নাম ডিলিট হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিম বাংলা সরকারের কর্মচারী যারা বিএলওর দায়িত্বে ছিলেন তারা। চোপড়াতে ওইখানকার যিনি বিএলওর দায়িত্বে ছিলেন এবং ওখানকার বিডিও, এনাদের দায়িত্ব ছিল যারা সঠিক ভোটার, যারা জীবিত ব্যক্তি, তাদের নাম ভোটার লিস্টে আর থাকার ব্যবস্থা করা। সেই কাজের গাফিলতি বিএলও করেছে, সেখানকার বিডিও করেছে, আর এখানকার সরকারি যারা অফিসার, তৃণমূলের যারা কর্মচারী এখানকার সরকারের, তাদের গাফিলতিতে এই বিষয়গুলো হয়েছে। নিশ্চিতভাবে মৃত্যুতে আমরা সমবেদনা জানাই, ওনার পরিবারের পাশে আমরা রয়েছি। ওনার পরিবারের যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় আমরা নিশ্চিতভাবে করব। আজকে চোপড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতিদিন ঘোষ তার বাড়ি থেকে পরিবারকে আশ্বস্ত করেছে এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন, কী বলবেন? দেখুন, মৃত্যু তো নিশ্চিতভাবে দুঃখজনক। ওই পরিবারকে সহযোগিতা করা সমস্ত মানুষের কর্তব্য, মানবিকতার খাতিরে সেটা সবাই করবে, আমরাও সেই পরিবারের পাশে আছি। কিন্তু যে কারণবশত মৃত্যু হয়েছে বলছেন, উনি সুসাইড করেছে বলছেন, সেটা যদি সত্যি হয় যে ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি সুসাইড করেছে, তো তার জন্য দায়ী সেখানকার বিএলও এবং সেখানকার বিডিও, যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করেছে এবং ভোটার লিস্টে নাম তোলার কাজের মূল দায়িত্বে যারা ছিলেন। রাজ্যে এসআইআর নিয়ে এত মৃত্যু হয়েছে, এই দায়ী কে নেবে? অবশ্যই যারা ভুল বুঝিয়েছে, এখানকার মমতা ব্যানার্জি বারবার ভুল বুঝিয়েছে, মানুষকে আতঙ্কিত করেছে এবং সেই আতঙ্কের বশে অনেক মানুষ মারা গেছে, এবং তার জন্য দায়ী কিন্তু এখানকার মমতা ব্যানার্জি এবং তার দল। তারা বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়েছে। আর আমরা বারবার বলছি, যারা ভারতীয় তাদের নাম ভোটার লিস্টে থাকবে, যারা মৃত ভোটার তাদের নাম থাকবে না, যারা বাংলাদেশি মুসলমান তাদের নাম থাকবে না, যারা এই দেশীয় মুসলমান তাদের নাম ভোটার লিস্টে থাকবে। আমাদের স্ট্যান্ড পরিষ্কার। কিন্তু যে চোপড়ার যে সুসাইড করেছে বিক্রম সিং, তার বাবার 2002 লিস্টের নাম ছিল। নিশ্চিতভাবে তার নাম থাকা উচিত ছিল। যে কারণে ওর নাম নেই সেই কারণটা ওখানকার বিএলও উনি বলতে পারবে পরিষ্কার করে। বিএলওকে সেই কারণ জিজ্ঞাসা করলে আমরা সেখান থেকে সঠিক উত্তর পেতে পারি। মনে হচ্ছে যে কারণবশত বিএলও ওনাকে বাদ দিয়েছে এবং বিডিও সর্বোচ্চ দায়িত্বে ছিলেন ওই ব্লকের, এরাই বলতে পারবে কেন বাদ দেওয়া হয়েছে। আপনার নাম? এ তো অবাক করার মতো একটা বিষয় বললেন না এই বিজেপি নেতা? কোন জায়গাটা বলুন তো? এখানেও কিন্তু হিন্দু মুসলমান এই ব্যাপারটা এলো, তবে যিনি মারা গেলেন তিনি কিন্তু মুসলিম নন। বিক্রম সিংহ, তার পদবিটা সিংহ মানে হিন্দু। তার মানে কি বিজেপির নেতা তিনি বোঝাতে চাইছেন, যদি তার অভিযোগটা ধরে নিই, যে রাজ্যের যারা কর্মচারীরা রয়েছেন, যারা এসআইআর কাজে নিযুক্ত ছিলেন, সেই বিএলও থেকে শুরু করে সরকারি পদস্থ আধিকারিকরা, ব্লকের আধিকারিকরা,
তারা কি তাহলে ইন্টেনশনালি কোনোভাবে হিন্দুদের নাম বাদ দিচ্ছেন, এই কথাই কি বোঝাতে চাইলেন বিজেপি নেতা? এর মধ্যেও কি তাহলে সেই সাম্প্রদায়িক রাজনীতির কোনো রং লাগাতে চাইলেন না এই বিজেপি নেতা? মানে বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে গেল না? তবে তৃণমূল যা বলল এবং বিজেপি যা বলল, এর মাঝে কোথাও যেন একটা মিল পাওয়া যাচ্ছে না। কারণ একদিকে উন্নয়নের রাজনীতির কথা বলা হচ্ছে, পাশে থাকার রাজনীতির কথা বলা হচ্ছে, এবং অন্যদিকে কিন্তু সরকারি কর্মচারী মানে কমিশন প্রদত্ত যারা, কমিশন নিযুক্ত যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের ঘাড়ে দায় চাপানো হচ্ছে। কিন্তু এটা নিয়ে একটা সময় সরব হয়েছিলেন কারা? সবথেকে বেশি সরব হয়েছিলেন কারা? মানে সরব বলতে পক্ষে সওয়াল করেছিলেন কারা এবং বিপক্ষে কারা সওয়াল করেছিলেন, সেগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তাহলে সেই ক্ষেত্রে তখন কেন বলা হলো না যে বাইরে থেকে লোক নিয়ে আসা হোক? যদি এটাই আপনাদের আজকের মৃত্যুর দিনে বলতে হয়, তার মানে সবটার পেছনে যে একটা রাজনীতির রং রয়েছে সেটা একেবারেই স্পষ্ট। তবে শুধু শাসক আর প্রধান বিরোধী এই দুজনের রাজনীতির গল্প শোনাবো তা তো নয়, মাঝে তো বাম কংগ্রেসও রয়েছে। এলাকার কংগ্রেস নেতারা, জেলার কংগ্রেস নেতারা, তারা কি বলছেন এবার শুনুন। গতকাল চোপড়ায় দাসপুরার মাটিপাড়ার বাসিন্দা বিক্রম সিং ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর নিজের নামের পাশে গ্রেড দেখায় কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং গতকালকে সুসাইড করে মারা গেছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বলছে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার দায়ী। রাজ্যে এসআইনি যতজন মানুষ মারা গেছে তৃণমূল বলছে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার দায়ী, আর বিজেপি বলছে মমতা সরকার এই সরকার দায়ী। কী বলবেন? দেখুন, সর্বপ্রথম আমি এটাই বলবো যে এই ঘটনাটা দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনায় খুবই দুঃখিত। পশ্চিমবাংলায় এসআইআর যে হয়েছে, এটা রাজ্য সরকারও গফিলতি আছে এবং কেন্দ্রীয় সরকার যে আছে তারও গফিলতি আছে। যেই মানুষ জীবিত আছে সেই মানুষটা যদি ডিলেট হয় বা ওই লোকটা মারা গেছে বলে তো ডিলেট হয়েছে, কিন্তু ওই লোকটা জীবিত রয়েছে, জীবিত লোকের সেটা ডিলিট করে দিয়েছে, এটা কি? এটা হওয়া ঠিক না। রাজ্য সরকার এটা যে পশ্চিমবাংলার এইভাবে আমাদের যে আজকে হাজার হাজার মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে ইলেকশন কমিশন, সেটা কিন্তু সারা প্রত্যেকটা মানে বিহার, বেঙ্গল সব জায়গায় এসআইআর হচ্ছে, কিন্তু এসআইআরটা যে পশ্চিমবাংলায় এইভাবে হচ্ছে, কিন্তু এইভাবে সঠিকভাবে সেটা এসআইআর হচ্ছে না। এসআইআর এইভাবে কিন্তু যে হওয়ার দরকার নেই, কিন্তু এসআইআর হওয়ার দরকার আছে। আমরা জানি যে এসআইআর সঠিকভাবে হওয়া, যেটা ভারতের নাগরিক, তাকে নাগরিক হিসাবে তাদেরকে ভোটার পরিচয় আছে, সেই লোকটা জীবিত আছে, তাকে ডিলিট হবে কেন? তাদের আন্ডার রেজিস্ট্রেশন লেখা থাকবে কেন? তা উনি তো এখানকার লোকালিটি ভোটার। এই যে রাজ্যে এত এসআইআর নিয়ে এত লোক মারা গেছে, এই দায়ী কার হওয়া উচিত? দেখুন, সর্বপ্রথম তো ইলেকশন কমিশনের দায়ী, কেন্দ্রীয় সরকারের দায়ী, আর আমাদের তার সঙ্গে সঙ্গে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন ইনিও দায়ী আছে। কারণ যে ইনি আজকে যে প্রতিবার জায়গায় জায়গায় বসে করছেন, সেটা এখানে না করে যদি সুপ্রিম কোর্টে আগেই যেতেন তাহলে এটা ভালো হতো আমার মনে হয়। কোথাও যেন মনে হলো এই কংগ্রেস নেতাই একটা সঠিক কথা বললেন। না, কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু আমি কথা বলছি না। শুধু রাজ্যের দোষারোপ করে, রাজ্যের সরকারি কর্মচারীদের দোষারোপ করেই কি একবারে গোল দিয়ে বেরিয়ে যাওয়া যায়? আপনারা কি কখনোই নিজেদের দোষটা দেখবেন না? এই এসআইআর প্রক্রিয়াটা পুরোটাই নির্বাচন কমিশনের অধীনে। তাহলে কেন আপনাদের কেন্দ্রীয় সংস্থা বা এই বিষয়গুলো কেন দেখছেন না? আপনারা কেন্দ্রের শাসক দল হয়েও কেন কমিশনকে ঠিকভাবে গাইড করতে পারছেন না? এই ধরনের অভিযোগ কি সাধারণ মানুষ তুলতে পারে না? শুধুই কি ওই দলের একটা সিম্বল বা এই হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িকতা, এই রাজনীতিতেই কি আমরা ডুবে থাকবো? কখনো কি আমার বা আমার পরিবারের বা আমার প্রতিবেশী এদের কথা আমরা কেউ ভাববো না? যখন যার দোষ
তার দোষটা আমরা বলবো, এবং যখন যার উন্নয়ন হচ্ছে, যার প্রশংসা করা প্রয়োজন, তার প্রশংসা নিশ্চয়ই করব। কিন্তু এই ক্ষেত্রে যে মৃত্যুর ঘটনা, এই মৃত্যু, এর জন্য দায় কিন্তু নিতে হবে কাকে? সেটা কিন্তু আমি, আপনি, আমরা সবাই, আম পাবলিক, সাধারণ মানুষ যারা ভোটার, আমরাই নিশ্চিত করব। এখন কিন্তু সময় হয়েছে আমাদের এই বিষয়ে আরও বেশি সচেতন হওয়ার। যদি কারোর নাম না থাকে, নাম যদি কোনোভাবে বাদ যায়, তার জন্য নিশ্চয়ই বিকল্প কোনো পদ্ধতি বা প্রক্রিয়া কমিশন করেছে বা কমিশন করার চিন্তাভাবনা করছে। তাই কোনো এই ধরনের পদক্ষেপ কেউ নেবেন না প্লিজ। তবে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে বা কেন ঘটছে, এর জন্য দায়টাও কিন্তু পুরোপুরি কমিশনকেই নিতে হবে, এমনটাই কিন্তু কংগ্রেস বলছে। তবে সবটা মিলিয়ে এই বিক্রম সিংহের মৃত্যু যা আরও একবার ভোটের আগে রাজনীতির ময়দানে একটা গরমাগরম পরিস্থিতি তৈরি করে দিল, তা কিন্তু একেবারেই স্পষ্ট। তবে এই ধরনের প্রচুর ঘটনা কিন্তু রাজ্য জুড়ে ঘটেই চলেছে, কোথাও হয়তো আড়ালে আবডালে, বা কখনো আগে হয়েছে বা আগামী ভবিষ্যতের জন্য কেউ হয়তো কোনো চিন্তাভাবনা করছেন। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এই ধরনের পথ কেউ কিন্তু বেছে নেবেন না। এর জন্য প্রশাসন রয়েছে, এর জন্য রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের আমরা ভোট দিয়ে জিতিয়েছি, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তাদের দায়বদ্ধতা রয়েছে আমাদের প্রতি, আমাদের সিকিউরিটি দেওয়ার, আমাদেরকে বোঝানো। তাই সঠিকভাবে যারা বোঝাচ্ছেন তাদের দিকে যান, তাদের সঙ্গে কথা বলুন, জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন, বা প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন। তাই এই ধরনের পথ কিন্তু কেউ বেছে নেবেন না দয়া করে। আগামীতে সকলে ভালো থাকুন, ভালোভাবে এই এসআইআর প্রক্রিয়া মিটুক এবং সকলে নির্বিঘ্নে ভোটদান করুন, এই প্রার্থনা, এই আশা, এই শুভকামনা আমরা আজ করতেই পারি। তবে রাজনীতিবিদদের একটা কথা না বললেই নয়, নিজের ঢাক যেমন পেটাবেন তেমনি নিজের দোষটাও কিন্তু একবার দেখবেন। কার ওপরে কিভাবে দোষ চাপাচ্ছেন সেটা একবার বিচার করে নেবেন, না হলে দিনের শেষে 5 বছর পর কিন্তু এই মানুষগুলোই, ভোটাররাই সব হিসেব করে। তাই মানুষকে কিন্তু বোকা ভাবার দিন কিন্তু শেষ। এই এপিসোড এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স।